গাইজ আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি দ্য মার্ডার অফ রজার অ্যাকওয়ার্ড। কে লিখেছেন? আগাথা ক্রিস্টি লিখেছেন। একটা অসাধারণ সুন্দর ডিটেকটিভ নভেল বা গোয়েন্দা গল্প। আমরা যেমন ধারাবাহিকতার মধ্যে যেমন সিআইডি দেখি, ঠিক আছে, যদি সেলিব্রেটেড বাংলা গোয়েন্দা গল্প বলি তাহলে আমরা সেক্ষেত্রে ব্যোমকেশ বক্সির কথা বলি, বা শার্লক হোমস যদি ওয়েস্টার্ন সাইডের যদি বলি তাহলে শার্লক হোমসের গল্প আমরা কেনা জানি। ঠিক সেরকমই একটা বিখ্যাত গল্প হলো দ্য মার্ডার অফ রজার অ্যাকওয়ার্ড, আগাথা ক্রিস্টির লেখা। একটা টান টান উত্তেজনাময় লেখা থাকবে আগাথা ক্রিস্টির এই গল্পটা, মার্ডার অফ রজার অ্যাকওয়ার্ড। এটা একটা ডিটেকটিভ নভেল। মূল যে কথা রয়েছে, মূল বিষয় যেটা সামারি তো পড়বই, কিন্তু সামারি পড়ার আগে, সামারি তো পড়বই, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দিস, কিন্তু সামারি পড়ার আগে আমি কয়েকটা বিষয় বলতে চাইবো যেগুলো তোমার পুরো উপন্যাসটাকে বুঝতে অনেক বেশি সাহায্য করবে এবং পরীক্ষার দৃষ্টিকোণ থেকে এই যে ভিডিওটা হচ্ছে বা এই যে আজকে যে আমরা ক্লাসটা করছি সেটা অনেক বেশি কাজের হতে যাচ্ছে পরীক্ষার দৃষ্টিকোণ থেকে। আমি পুরো বিষয়টা বলছি কেননা পরীক্ষার দৃষ্টিকোণ থেকে অনেক বড় প্রশ্ন আসে এই 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 পড়াটা থেকে, এই উপন্যাস থেকে, যেখানে বিভিন্ন ক্রিটিক্যাল অ্যাঙ্গেলগুলো, বিভিন্ন সমালোচনামূলক দৃষ্টিকোণগুলো আমাদের জানা দরকার। তাই চলো আলোচনা করা যাক পুরো বিষয়টা। দ্য মার্ডার অফ রজার অ্যাকওয়ার্ড অ্যাজ এ ডিটেকটিভ নভেল। প্রশ্ন হচ্ছে, এটা তো একটা ডিটেকটিভ নভেল, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু ডিটেকটিভ নভেল কাকে বলে যদি এই প্রশ্নটা বলি, এবং সেই ডিটেকটিভ নভেলের কোয়ালিটিগুলো বা যে ফিচার্সগুলো বা বৈশিষ্ট্যগুলো কি এটার মধ্যে রয়েছে আদৌ যে এটাকে ডিটেকটিভ নভেল বলা যায়, এবং মার্ডার অফ রজারকে ডিটেকটিভ নভেল বলবোই কেন, সত্যি কি এখানে কোনো ডিটেকটিভের ব্যাপার স্যাপার আছে, এই বিষয়টা আগে একবার জেনে নেওয়া যাক। দ্য মার্ডার অফ রজার অ্যাজ এ ডিটেকটিভ নভেল, আমি আবার বলছি, দ্য মার্ডার অফ রজার অ্যাজ এ ডিটেকটিভ নভেল, এটা একটা সাধারণ প্রশ্ন যেটা আমাদের জানতেই হবে। মানে তুমি বড় প্রশ্ন যাই করো না কেন, এই বিষয়টা তুমি না জানলে মার্ডার অফ রজার এই যে পড়াটা করছো তুমি অসম্পূর্ণ রয়ে যাচ্ছে। তাহলে এই দৃষ্টিকোণটাকে বুঝতে হবে যে ডিটেকটিভ নোভেল কাকে বলে। আমি যখন বলবো মার্ডার অফ রজারকে ডিটেকটিভ নোভেল হিসাবে ব্যাখ্যা করো, তাহলে তো আমাদের মাথায় প্রথম প্রশ্ন জাগে যে ডিটেকটিভ নোভেল কাকে বলে। তো চল বিষয়টাকে দেখা যাক। ডিটেকটিভ নভেল কি বা ডিটেকটিভ ফিকশন কি আগে জানা যাক। ডিটেকটিভ ফিকশন ইজ এ সাবজেনরা, এটা একটা সাবজেনরা অফ ক্রাইম ফিকশন। মানে অনেকগুলো ফিকশনের ক্যাটাগরি আছে, যেমন ধরো রোমান্টিক ফিকশন আছে, ক্রাইম ফিকশন আছে, হরর ফিকশন আছে, এমনি করে অনেক ভূতের গল্প, ঠিক আছে, অপরাধ জগতের গল্প, ঠিক আছে, রিয়েলিস্টিক স্টোরি, কল্পনার আবার মানে গল্পগুলো আবার দুভাগে বিভক্ত, একটা হচ্ছে ফিকশন, একটা হচ্ছে নন ফিকশন। এবার ফিকশনের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে, ভৌতিক ক্যাটাগরি, তোমার অপরাধের গল্প, এরকম করে করে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। এবার অপরাধের যে ক্যাটাগরি তার মধ্যে আবার অনেকগুলো ডিভিশনস রয়েছে, তার মধ্যে একটা হলো ডিটেকটিভ ফিকশন, ঠিক আছে। এটা হলো তাহলে ডিটেকটিভ ফিকশন হলো একটা সাবজেনরা অফ ক্রাইম ফিকশন, ক্রাইম ফিকশনের আন্ডারে পড়ে এটা, অ্যান্ড মিস্ট্রি ফিকশন, এবং মিস্ট্রি ফিকশনেরও আন্ডারে পড়ে, ইন হুইচ যেটার মধ্যে আমরা কি দেখতে পাই, অ্যান ইনভেস্টিগেটরকে দেখতে পাই বা একটা গোয়েন্দাকে দেখতে পাই, অর এ ডিটেকটিভ বা একটা গোয়েন্দা মহাশয়কে দেখতে পাই, অর ওয়েদার প্রফেশনাল অর অ্যামেচিওর, যে গোয়েন্দা মহাশয়টা প্রফেশনাল হতে পারে বা অ্যামেচিওর হতে পারে, অর রিটায়ার্ড হতে পারে, রিটায়ার্ডও হতে পারে, রিটায়ার্ড পারসন ইনভেস্টিগেটিং এ ক্রাইম ওফেন এ মার্ডার। এবং এই যে গোয়েন্দা মহাশয় যিনি রয়েছেন উনি কি করবেন, কোনো একটা মার্ডার, সাধারণত মার্ডার বা কোনো একটা হিনিয়াস ক্রাইম থাকবে বা কোনো একটা বড় সড়ো রহস্য থাকবে বা বড় সড়ো একটা অপরাধ ঘটেছে, সেই অপরাধের কিনারা করবেন। তাহলে কি ডিটেকটিভ ফিকশন হলো এমন একটা ক্যাটাগরি, সাহিত্যের এমন একটা রূপ যেখানে কি হবে, একজন ইনভেস্টিগেটর থাকবেন, বা সেখানে একটা গোয়েন্দা থাকবেন, বা সেখানে একজন অ্যামেচিওর মানে সরকারি চাকরি করছেন না, মানে শখে করছেন, মানে ওটা ওর প্রফেশন নয়, অ্যামেচিওর বা প্রফেশনালও হতে পারেন, এইরকম একজন গোয়েন্দা থাকছেন বা ইনভেস্টিগেটর থাকবেন। এবং কি সেই ইনভেস্টিগেটরটা বা সেই গোয়েন্দাটা কি করবে, একটা ক্রাইম বা একটা অপরাধের পিছু ধাওয়া করবে এবং শেষ পর্যন্ত অপরাধের কিনারা করবে। এবং এই ধরনের যে গল্প পাই আমরা, সেখানে সাধারণত কি দেখতে পাই, যে পুলিশ একটা খুব সহজে একটা লোককে অ্যারেস্ট করে রাখবে, যে লোকটা আসলে কিন্তু অপরাধী হয় না। ইন জেনারেল সাধারণত পুলিশ যাকে ধরে সে কিন্তু সাধারণত অপরাধী হয় না, আসল অপরাধী কোথায় লুকিয়ে থাকে, এবং তাকে আমরা মোটেও সন্দেহও করি না যে এ অপরাধী হতে পারে। এই ডিটেকটিভ নভেলগুলোতে
আমরা সাধারণত দেখতে পাই ডিটেকটিভ মহাশয় যিনি রয়েছেন, গোয়েন্দা মহাশয় যিনি রয়েছেন, তিনি সেই লোকটাকে খুঁজে বের করেন কিছু সূক্ষ্ম ক্লুকে ব্যবহার করে, কিছু ছোট্ট ছোট্ট চিহ্নকে ব্যবহার করে, এই ইত্যাদি ইত্যাদি আমরা মূলত দেখতে পাই ডিটেকটিভ নোভেলে। তো আমরা যদি মার্ডার অফ রজার পড়ি, এখানেও কি একই কথা দেখতে পাবো। এখানেও একটা সেলিব্রেটেড ডিটেকটিভ দেখতে পাবো, এখানেও কিছু ক্লু দেখতে পাবো, এখানেও আমরা দেখতে পাবো যে পুলিশ একটা ভুল লোককে ধরে রেখেছে, এখানেও সেই একই রকম দেখতে পাবো যে লোকটাকে আমরা সন্দেহ করবোই না, অথচ সেই লোকটা ক্রিমিনাল হিসাবে প্রমাণিত হবে শেষ পর্যন্ত। এই সমস্ত প্রত্যেকটা কোয়ালিটি, প্রত্যেকটা ফিচার্স বা প্রত্যেকটা বৈশিষ্ট্য এটার মধ্যে রয়েছে। তাই এটাকে একটা সফল ডিটেকটিভ নোভেল তো অবশ্যই বলা যায়। এবং কি এটার মধ্যে তাহলে কি কি এলিমেন্টস পাওয়া যায়? একটা ডিটেকটিভ নোভেলের মধ্যে কি কি এলিমেন্টস? সিমিংলি পারফেক্ট ক্রাইম, একটা পারফেক্ট ক্রাইম, সিমিংলি পারফেক্ট, দেখে মনে হবে একদম দারুণ ক্রাইমটা হয়েছে, যেটা ক্লু পাওয়া অসম্ভব বলে মনে হবে। মানে এমন একটা অপরাধ হয়ে থাকবে যেটার ক্লু নেই এইরকম মনে হবে, প্রথমে এটা থাকবে, যেটা এই ক্ষেত্রেও দেখতে পাবো, মার্ডার অফ রজারেও দেখতে পাবো। এবং কি রংলি অ্যাকিউজ দেখতে পাবো, 2 নম্বর ফিচার, যে কোনো ডিটেকটিভ রংলি অ্যাকিউজ, একটা ভুল লোককে ধরে রাখা হয়েছে, এক্ষেত্রেও তাই দেখতে পাবো যে একটা ভুল লোককে ধরে রাখা হয়েছে, এইটা দেখতে পাবো। ডিম উইটেড পুলিশ, বোকা পুলিশ পার্সন থাকবে, পুলিশগুলো এক্ষেত্রে বোকা হয় সাধারণত, ভুল লোককে ধরে রাখে, ভাবে যে রহস্যের কিনারা হয়ে গেছে, ভুল লোককে ধরে রাখবে, এইরকম দেখতে পাবো, এখানেও তাই দেখতে পাবো। এবং কি গ্রেটার পাওয়ার অফ অবজারভেশন অ্যান্ড সুপিরিয়র মাইন্ড অফ ডিটেকটিভ, এবং একজন ডিটেকটিভ মহাশয় থাকবেন, একজন গোয়েন্দা মহাশয় থাকবেন, যার তীক্ষ্ণ বুদ্ধি থাকবে এবং সে সেই বিষয়গুলো লক্ষ্য করবে যেটা বাকি লোকগুলো দেখতে পাচ্ছে না, এইরকম বিষয় থাকবে। এখানেও আমরা দেখতে পাবো যে সত্যিই তাই হচ্ছে, ডিটেকটিভ মহাশয় সেই জিনিসগুলোকে লক্ষ্য করছেন যেগুলো ইভেন রিডার্সরাও হয়তো ওভারলুক করে চলে যাচ্ছে। এবং কি এবং অ্যাট দ্য এন্ড উই ফাইন্ড আনএক্সপেক্টেড ক্রিমিনাল অর কালপ্রিট, শেষ পর্যন্ত একটা এমন লোক অপরাধী হবে বা আনএক্সপেক্টেড ক্রিমিনাল থাকবে যাকে কেউ সন্দেহ করেনি। এখানেও যদি আমরা দেখি মার্ডার অফ রজার, এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি মার্ডার অফ রজার অ্যাকোয়ার্ডে ডাক্তারবাবু যিনি, তিনি ক্রিমিনাল প্রমাণিত হয়ে যাচ্ছেন বা ক্রাইমটা করছেন, অপরাধ করছেন, যাকে আমরা প্রথম থেকে আমাদের সাথে ছিল, আমাদেরকে বর্ণনা করছে পুরো বিষয়টা, কিন্তু তাকে কিন্তু মোটেও আমরা কেউ সন্দেহ করছি না। তাই একটা ডিটেকটিভ নোভেলের বা একটা গোয়েন্দা গল্পের যা যা কোয়ালিটি বা যা যা সদ্গুণ থাকা দরকার সব কিছু কিন্তু আমরা এটার মধ্যে দেখতে পাচ্ছি। তাহলে এটাকে অবশ্যই একটা ডিটেকটিভ নোভেল বলা যেতে পারে। হোপফুলি গাইজ এইটুকু তোমরা অন্তত বুঝতে পেরে গেছো গাইজ। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেটা হচ্ছে থিওরি অফ ন্যারেটোলজি, মানে এই যে উপন্যাসটি রয়েছে, মানে কিভাবে বর্ণনা করা হয়েছে, গল্পটাকে কিভাবে আমাদের সামনে তুলে ধরা হয়েছে, এই অংশটা বা এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। থিওরি অফ ন্যারেটোলজি, ন্যারেশন মানে কি বর্ণনা করা, ন্যারেটোলজি থিওরি, এই থিওরিটা বলো যে কিভাবে এটাকে বর্ণনা করা হয়েছে বা কিভাবে এই পুরো গল্পটাকে সামনে রাখা হয়েছে, ঠিক আছে, বা কিভাবে এই গল্পটা বলা হয়েছে, এইটা হলো প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে যে কিভাবে গোয়েন্দা গল্প বলা হয় এবং এই গল্পটিকে কিভাবে বলা হয়েছে, ন্যারেটোলজি। এখানে যদি আমরা বলি পুরো গল্পটা যদি আমরা পড়ি মার্ডার অফ রজার অ্যাকর্ড, এখানে দেখতে পাবো একজন ডাক্তারবাবু পুরো গল্পটা বলছেন। একজন ডাক্তারবাবু প্রথম থেকে শেষ পর্যন্ত ডাক্তারবাবু গোয়েন্দা মহাশয়ের সাথে সবসময় থাকছেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো গল্পটা ডাক্তারবাবুর মাধ্যমে আমরা জানতে পারছি। ডাক্তারবাবু বর্ণনা করে করে যাচ্ছেন পুরো গল্পটা প্রথম থেকে শেষ পর্যন্ত। এবং আমরা কিন্তু মোটেও একবারের জন্য কিন্তু ডাক্তারবাবুকে আমরা কিন্তু মোটেও একবারের জন্য সন্দেহ করব না যে ইনি কালপ্রিটটা হতে পারেন বা ইনি দোষীটা হতে পারেন, অথচ শেষ পর্যন্ত আমরা শকড হয়ে যাব যে যে গল্পটা বর্ণনা করলো সেই আসলে দোষী। মানে উদাহরণস্বরূপ বলি, একটা ছোট্ট উদাহরণ দিয়ে ব্যাপারটা বলি। আমার ভাই সাফি, ঠিক আছে, বা আমার ভাই ওসমান, ঠিক আছে, বা অরিন্দম কলেজে সেদিনে গেছিল এবং কলেজে গিয়ে পর বলছে, নিজের বন্ধু থেকে ডাকলো, তারপর কলেজে আধ ঘন্টা পর কি হয়েছে নাকি একটা কলেজে যে লাইব্রেরি আছে সেখানে নাকি একটা চকলেট বোম ফাটিয়ে দিয়েছে। তো অরিন্দম সবাইকে ডাকলো এবং অরিন্দম পুরো বলছে গল্পটা আমাদের সবাইকে সামনে রেখে। কি বলছে যে আমি কলেজে বই পড়ছিলাম, হঠাৎ করে দেখলাম যে লাইব্রেরিয়ানের চেয়ারের নিচে থেকে বোম ফাটছে, হঠাৎ করে চকলেট বোম ফাটলো, তারপর সবাই ছোটাছুটি করলো, হাসি ঠাট্টা করলো, ঠিক আছে, অরিন্দম এইরকম করে গল্পটা বললো, ঠিক আছে, তারপর আমিও বেরিয়ে চলে এলাম, অরিন্দম বলছে। তো এই যে অরিন্দম বললো পুরো বিষয়টা, আমরা কিন্তু একবারও ডাউট করলাম না যে ওই চকলেট বোমটা অরিন্দম লাগিয়েছে আসলে। তার কারণ অরিন্দম সেই ব্যাপারটা তো বললোই না, শুধু সেই নিজের জায়গাটাকে বাদ দিয়ে পুরো গল্পটাকে ন্যারেট করে দিল। এর ফলস্বরূপ কি হলো, আমরা মোটেও কিন্তু অরিন্দমকে কোনোদিনই কিন্তু ডাউট করলাম না। এক্ষেত্রেও তাই হয়েছে। ডক্টর স্যাফার্ড প্রথম থেকে
গল্পটা বর্ণনা করছেন এবং নিজেকে সেফ সেফ গ্রাউন্ডে রেখে, নিজেকে সঠিক জায়গায় রেখে নিয়ে পুরো গল্পটা বলছেন, মানে নিজের ইনভলভমেন্টটাকে বাদ দিয়ে পুরো বিষয়টাকে বর্ণনা করছেন। তাই রিডার্সরাই বলো বা ক্যারেক্টার্সগুলোই বলো, কেউ কিন্তু একবারও ভুলেও সন্দেহ করছে না ডক্টর শেফার্ডকে যে কালপ্রিটটা বা দোষীটা ডক্টর শেফার্ড হতে পারে। তো এই যে ন্যারেটোলজি রয়েছে, যে বর্ণনাকারী সে নিজে দোষী এবং সে এমনভাবে বর্ণনা করছে, সব কিছুই বলছে কিন্তু নিজেকে সেফ গ্রাউন্ডে রেখে। তাই রিডার্স বলো বা ক্যারেক্টার বলো, কেউ মোটেও ডাউটেই করতে পারছে না যে ডক্টর শেফার্ড বা যে ডাক্তার বর্ণনা করছে সেই আসলে দোষী। শেষ পর্যন্ত অবশ্য ক্ষুর বুদ্ধি সম্পন্ন আমাদের গোয়েন্দা মহাশয় ধরে ফেলবেন পুরো বিষয়টা। তাহলে থিওরি অফ ন্যারেটোলজি ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছে। এবার এটাকে নোটসের আকারে কিভাবে বুঝতে হবে একটু জানা যাক। থিওরি অফ ন্যারেটোলজি খুবই গুরুত্বপূর্ণ। তো লেটস গেট স্টার্ট গাইজ। দ্য ডিটেকটিভ স্টোরি ইজ এ ওয়ার্ক অফ ফিকশন। ডিটেকটিভ স্টোরি, যে কোনো ডিটেকটিভ গল্পই ওয়ার্ক অফ ফিকশন, একটা কল্পনার গল্প হয়, ঠিক আছে। অ্যান্ড ইনভলভ পাজলিং ক্রাইম, এবং এটার মধ্যে এমন একটা অপরাধ থাকবে যেটা দেখে পারফেক্ট মনে হবে। অপরাধটা পারফেক্ট অপরাধ, যেখানে কোনো দোষী খুঁজে পাওয়া যাবে না। সিমিংলি পারফেক্ট, যেমন মনে হবে যে এটার কোনো কে দোষী, কে মানে মার্ডারটা করে গেল, কে অপরাধ করে গেল খুঁজে পাওয়া যাবে, ক্লুলেস মনে হবে, ঠিক আছে। এবং একটা পাজল সামনে আসবে যে মার্ডারটা করলোটাকে, এইটা মনে হবে। এ নাম্বার অফ ক্লুজ, হাউএভার এ নাম্বার অফ ক্লুজ উইল বি দেয়ার, কিন্তু সেখানে অনেকগুলো ক্লুজ থাকবে। অ্যান্ড ডিটেকটিভ উইল সলভ দ্য মিস্ট্রি, এবং একটা ডিটেকটিভ থাকবে যে সেই ক্লুগুলোকে ধরে, যেগুলো সাধারণ মানুষ বুঝতেই পারবে না ক্লুগুলো, সেই ক্লুগুলোকে ধরে বা সেই চিহ্নগুলোকে ধরে শেষ পর্যন্ত মার্ডারের কাছে বা অরিজিনাল কালপ্রিটের কাছে পৌঁছে যাবেন। ইন মোস্ট ডিটেকটিভ স্টোরিজ, বেশিরভাগ ডিটেকটিভ স্টোরি, সব নয় কিন্তু মোস্ট কথাটা বলছি, বেশিরভাগ ডিটেকটিভ স্টোরিতে দ্য ক্রাইম ইজ মার্ডার। সাধারণত বেশিরভাগ ডিটেকটিভ স্টোরিতে ক্রাইমটা সাধারণত মার্ডার থাকে বা একটা খুব সিরিয়াস ক্রাইম থাকে সাধারণত, ঠিক আছে। অ্যান্ড দ্য ডিটেকটিভ সলভস দ্য মিস্ট্রি, এবং শেষ পর্যন্ত ডিটেকটিভ সলভ করে মিস্ট্রিটা উইথ দ্য হেল্প অফ ক্লুজ, বিভিন্ন ক্লু বা চিহ্নের সাহায্য নিয়ে। দ্য প্যাটার্ন অফ মোস্ট ডিটেকটিভ স্টোরিজ ইজ সিমিলিয়ার, যে প্যাটার্নসগুলো আমরা পাই না মোটামুটি সিমিলিয়ারই থাকে, একই ধরনের প্যাটার্নস থাকে প্রত্যেকটা ডিটেকটিভ গল্পে। কিছু কিছু ভ্যারিয়েশন আছে, অফকোর্স আছে, কিন্তু সাধারণত প্যাটার্নসগুলো একই থাকে। দ্য ডিটেকটিভ usually is a private consultant or police officer, or is private consultant or an amateur person but not a police officer. সাধারণত যিনি ডিটেকটিভ হন তিনি সাধারণত একজন প্রাইভেট পার্সন থাকেন বা অ্যামেচিওর পার্সন থাকেন, পুলিশ অফিসার সাধারণত থাকেন না ইন জেনারেল। ইন মার্ডার অফ রজার অ্যাকওয়ার্ড দ্য ন্যারেটিভ ইজ ভেরি এক্সাইটিং অ্যান্ড ভেরি মিস্টিরিয়াস। এই যে ন্যারেটিভটা রয়েছে মার্ডার অফ রজারের, এখানের ন্যারেটিভটা দুর্দান্ত ন্যারেটিভ, মানে অসাধারণ সুন্দরভাবে এটাকে বর্ণনা করা হয়েছে গল্পটা। অ্যান্ড ডাইভার্স পসিবিলিটিস, ন্যারেশন যখন হচ্ছে তখন আমাদের মাথায় বারবার প্রশ্ন জাগছে যে এই লোকটাও ক্রিমিনাল হতে পারে বা এই লোকটাও কালপ্রিট হতে পারে, আরে এই লোকটারও তো রিজন আছে অপরাধ করার, বা এই লোকটারও তো অপরাধ হতে পারে, এ করছে। আমরা এইভাবে ভাবতে শুরু করি যখন ন্যারেশনটা শুনি বা বর্ণনাটা শুনি, গল্পের বর্ণনাটা যখন আমরা শুনি, আমাদের মাথাতে বারবার বিভিন্ন চরিত্রগুলো উঠে আসতে থাকে যে এই লোকটা অপরাধী হতে পারে কারণ এর কারণ আছে, এই লোকটা অপরাধী হতে পারে কারণ এর তো কারণ আছেই। হয়তো আরেকটা লোককে শোনার পর মনে হলো হ্যাঁ এইটাই অপরাধী, কিন্তু আলটিমেটলি আমরা জানতে পারি শেষ পর্যন্ত এদের সকলের কারণ থাকা সত্ত্বেও এরা কিন্তু আসল অপরাধী ছিল না, ঠিক আছে। এইরকম ব্যাপারটা উঠে আসে। তো এইটাই হলো ন্যারেটিভ টেকনিকটা, এখানকার অসাধারণ ন্যারেটিভ টেকনিক থাকে এবং কি ডাইভার্স পসিবিলিটি থাকে, যেখানে প্রচুর বিভিন্ন সম্ভাবনা থাকে, যে সম্ভাবনার দ্বারা আমরা বিভিন্নভাবে ভাবতে শুরু করি যে এও ক্রিমিনাল হতে পারে, এও কালপ্রিট হতে পারে, এ মার্ডারারটা হতে পারে, বা এ হলো প্রকৃত দোষীটা, এমনি করে আমাদের মনে হতে পারে। অ্যান্ড ইট এমফাসাইজড অন দ্য পাজলিং ক্লু, এবং সাথে সাথে আমাদের ক্লু দিয়ে যাবে, পুরো গল্পটাই চলবে কোথাও না কোথাও ক্লু দিয়ে যাবে, যাতে শেষ পর্যন্ত আমরা যখন গল্পের শেষে আসবো, এন্ডে আসবো, তখন আমাদেরও আফসোস হবে আরে এখানে তো ক্লুটা ছিল, আমি ভাবলাম না কেন, ঠিক আছে। এইভাবে আমাদের রিডার্সদের এনগেজ করে যে কোনো ডিটেকটিভ স্টোরি। দ্য ইউজ অন আনরিলায়েবল ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এখানে যখন একটা ডিটেকটিভ স্টোরি বর্ণনা করা হয়, দ্য ইউজ অফ আনরিলায়েবল, এমন এমন তথ্য সামনে রেখে দেওয়া হয় যেগুলোকে আমরা অন্ধভাবে বিশ্বাস করে নিই, কিন্তু সেগুলো আনরিলায়েবল, মানে সেগুলো বিশ্বাসযোগ্য নয়, যেগুলো পরে ভুল প্রমাণিত হয়, ইজ অ্যান ইম্পর্টেন্ট। এবং এই ফ্যাক্টরটা খুব ইম্পর্টেন্ট, মানে এমন কিছু চরিত্র যখন ডিটেকটিভ নোভেল পড়ছি, ডিটেকটিভ গোয়েন্দা উপন্যাস পড়ছি, আমাদের সামনে কিছু চরিত্র এমন কথা বলে দিয়ে যায় যেগুলো আমরা প্রথম থেকে সত্য ভেবে নিই, কিন্তু পরবর্তী সময়ে আমরা বুঝতে পারি যে লোকগুলো মিথ্যা বলেছিল, এবং সেই জন্য আমরা
সেই জন্য আমরা ভুল পথে পরিচালিত হয়েছি। তো আনরিলায়েবিলিটি মানে বিশ্বাস করা যায় না এইরকম তথ্য সামনে থাকবে, কিন্তু আমরা বিশ্বাস করে নেব ভুল করে, ঠিক আছে। এইটা ডিটেকটিভ স্টোরিতে বা এইটা গোয়েন্দা গল্পে থাকবেই থাকবে। এবং কি এখানেও আমরা স্বাভাবিকভাবে এইরকম ক্যারেক্টার পাচ্ছি, যেমন ফ্লোরা অ্যাকর্ড। এখানে যে সমস্ত কথাগুলো বলছে সেখানে আমরা ধরে নিচ্ছি ফ্লোরা ঠিক বলছে, কিন্তু ফ্লোরা ঠিক বলেনি। এখানে যে অন্যান্য চরিত্রগুলো যে সমস্ত কথাগুলো বলছে আমরা প্রথমেই ধরে নিচ্ছি সম্ভবত এরা ঠিকই বলছে, এবং সেই হিসাবে আমরা নিজেদের মতো করে যুক্তি সাজাতে শুরু করছি। কিন্তু শেষ পর্যন্ত আমরা কিছুক্ষণ যেতে না যেতে বুঝতে পারছি ওরা মিথ্যা বলছিল, তার মানে নতুন করে আবার লজিক ভাবতে শুরু হচ্ছে। এইভাবে যে কোনো ডিটেকটিভ গল্প বা যে কোনো গোয়েন্দা গল্পকে সাজানো হয়, ঠিক আছে। এবং কি এবং খুব ইন্টারেস্টিং বিষয়, দ্য ন্যারেটিভ টেকনিক ইজ ইউজ বাই দ্য অথার ইন ক্রিয়েটিং অ্যান এয়ার অফ সাসপেন্স। এমনভাবে লেখক বা লেখিকা এমনভাবে এই ন্যারেটিভ টেকনোলজিটা ব্যবহার করেন যাতে একটা সাসপেন্স ক্রিয়েট হয় বা একটা টান উত্তেজনা, একটা রহস্য তৈরি হয়, অ্যান্ড আনসার্টেনিটি মানে এও দোষী হতে পারে, এও দোষী হতে পারে, নিশ্চয়তা কিছু নেই, এইরকম একটা পরিবেশ সৃষ্টি করতে পারেন উনি, লেখক বা লেখিকা। An unreliable narrator is one whose story or commentary has reason to suspect. এবং আনরিলায়েবল ন্যারেটর হলো সেই লোকটা যার গল্পটাকে আমরা একটু সাসপেক্ট করি, মানে আমরা একটু সন্দেহ করব। দ্য আনরিলায়েবিলিটি অফ এ ন্যারেটর ক্যান গিভ আস নলেজ ফ্রম ইজ লিমিটেড নলেজ। এখানে একটা মানুষ হয়তো কিছু আমাদের তথ্য দেবে, কিন্তু সেই তথ্যটা সম্পূর্ণ আবার সত্য হবে না, সেই তথ্যটা কিরকম হবে, আংশিক সত্য হবে, বুঝতে পারলে? তার কারণ সে লিমিটেড নলেজ থেকে পুরো বিষয়টা বলছে। হিজ পার্সোনাল ইনভলভমেন্ট মেক্স দ্য প্লটস মোর কমপ্লিকেটেড। এবং সর্বোপরি এখানে কিছু কিছু চরিত্র থাকবে যারা পার্সোনালি ব্যক্তিগত স্তরে ব্যাপারটার সাথে সরাসরি বা পরোক্ষভাবে জড়িত আছে, এবং তারা একটু মোল্ডিং করে বিষয়গুলোকে বলবে, এবং মানে একটু সাজিয়ে গুছিয়ে একটু সত্য থেকে একটু সরে গিয়ে বলবে বিষয়টা, ফলে বিষয়টা অনেক জটিল হয়ে যাবে আমাদের সামনে। This type of narrative technique is very effective in detective fiction. আমরা এই ধরনের ন্যারেটিভ টেকনিক সাধারণত পেয়ে থাকি ডিটেকটিভ ফিকশনে। এবং কি রিডার্স আর ওপেন মিসডিরেক্টেড থ্রু দি টেক্সট। এবং রিডার্স যারা পাঠকগণ থাকে তারা কিন্তু মিসডিরেক্টেড হয়ে থাকে সাধারণত এইরকম টেক্সট পড়ে, এবং রিডার্সরা অন্য কাউকে সাসপেক্ট করতে থাকে। দেন আফটার সাম টাইমস উই অল অফ সাডেন গেটস দ্য রিয়েলিটি। কিছুক্ষণ পর আমরা রিয়েলিটিটা জানতে পারি। রিডার্স ইজ লেফট বাফেলড বাই দ্য স্ট্রাইকিং রিভিলেশন অ্যাট দ্য লেট ক্রাইসিস পয়েন্ট। এবং শেষ পর্যন্ত রিডার যখন অরিজিনাল বা আসল কালপ্রিটকে জানতে পারে, তখন তো রিডার একদম মানে পাঠকগণ একদম হয়ে বসে থাকে যে এই লোকটা মার্ডারের, আমি কেন ভাবলাম না। আনরিলায়েবিলিটি অফ দ্য ন্যারেটর ক্যান অলসো বি এস্টাবলিশ ইফ দেয়ার এক্সিস্ট ইন্টারনাল কন্ট্রাডিকশন ইন দ্য ন্যারেটার্স ল্যাঙ্গুয়েজ। আবার অনেক সময় ন্যারেটরের ল্যাঙ্গুয়েজের মধ্যে কন্ট্রাডিকশন থাকে, কনসিস্টেন্ট ডিস্টরশন অফ ফ্যাক্ট। আরেকটা বিষয় উঠে আসে, খুব গুরুত্বপূর্ণ বিষয়, ডিস্টরশন অফ ফ্যাক্ট মানে সত্যের বিকৃতি, মানে সত্যটাকে প্রথম থেকে তুলে ধরা হবে না, কিছু কিছু মিথ্যা তুলে ধরা হবে প্রথম থেকে। এই জিনিসটা থাকবেই থাকবে, যেটার দ্বারা পাঠকগণ ভুল পথে পরিচালিত হবে, ঠিক আছে। অ্যান্ড ফ্রম দ্য ভেরি বিগিনিং একদম প্রথম থেকে লেখকের কথা শুনে বা বিভিন্ন ক্যারেক্টারের কথা শুনে পাঠকগণ ভুল পথে পরিচালিত হবে, ভুল লোককে ভাবতে শুরু করবে যে এই লোকটা হচ্ছে ক্রিমিনাল। দ্য প্ল্যান্টেড এভিডেন্স, কিছু কিছু প্ল্যান্টেড এভিডেন্স থাকবে ন্যারেটোলজির মধ্যে। প্ল্যান্টেড এভিডেন্স মানে সাজানো কিছু এভিডেন্স থাকবে যেগুলো দেখে অ্যাপারেন্টলি ভুল লোককে সন্দেহ করা হবে। দ্য ওমিশন অফ সার্টেন ইম্পর্টেন্ট ডিটেলস, কিছু কিছু ডিটেলস তথ্যকে কেউ বলবে না জেনে বুঝে এই সমস্ত ঘটনা ঘটবে। রিগার্ডিং মার্ডার, কোনো একটা মার্ডার হয়েছে, কোনো ক্যারেক্টার জানে পুরো বিষয়টা কিন্তু অর্ধেকটা বলছে, তখন আমরা মিসলিডেড হচ্ছি। এই জিনিসগুলো সাধারণত হয়ে থাকে একটা মার্ডার নোভেলের মধ্যে বা একটা ডিটেকটিভ নোভেলের মধ্যে। এবং কি হেয়ার ইন দিস নোভেল, এখানেও ঠিক একই রকম ভাবে ডক্টর শেফার্ড যখন বর্ণনা করছে সে অনেক কিছু বলছে, কিন্তু নিজের ইনভলভমেন্টগুলোকে সে বলছে না। কিন্তু ডক্টর শেফার্ড যখন বলছে সব কিছু বর্ণনা করে দিচ্ছে, 99% সব কিছু বলে দিচ্ছে, 1% নিজেকে বলছে না। তার কারণ 1% হলো তার নিজের ইনভলভমেন্টটা, তাহলে তখন আমরা বুঝতে পারছি না এবং আমরা মিসলিডেড হচ্ছি। রিডার্স ক্যান নট
ডাউট অ্যাবাউট ডক্টর শেফার্ড। এখানে যদি আমরা পড়ি ডক্টর শেফার্ডকে তো আমরা ডাউটই করতে পারছি না, তার কারণ আমরা মিসলিডেড হচ্ছি ন্যারেটোলজির দ্বারা। যেভাবে বর্ণনা করা হচ্ছে সেই বর্ণনা আমাদেরকে ভুল পথে চালিত করছে। তাই আমরা যে ন্যারেটার তার কথাকে বিশ্বাস করে নিচ্ছি এবং একবারও আমরা সন্দেহ করছি না যে এই লোকটাই দোষী হতে পারে। দ্য ন্যারেটার ইজ ভেরি ন্যারো মাইন্ডেড পারসন। এখানে সাধারণত দেখতে পাই ন্যারেটার যে এইভাবে আমাদের মিসলিড করে সে সাধারণত খুব ন্যারো মাইন্ডেড হয়। সে সবসময় নিজেকে সেভ করে বাকি গল্পগুলো বলে। হি ইজ নট এন ওপেন টু আদার্স আইডিয়া, এবং অন্যের আইডিয়ার ব্যাপারে সে কিন্তু সহমত পোষণ করে না। হি লাইকস টু থিঙ্ক ইন হিজ ওয়ে, অ্যান্ড হিজ ওয়ে ইজ দ্য কারেক্ট ওয়ে, হি অলওয়েজ থিঙ্কস ইট। এবং যে ন্যারেটোলজি থাকে সে নিজের দৃষ্টিকোণটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, এবং রিডার্স মজার বিষয় হলো যে পাঠকগণ আবার সেটাকে বিশ্বাসও করে নেয়। ঠিক আছে, দ্য রিডার ট্রাস্ট দ্য ন্যারেটার অ্যান্ড দাস ফেস এ শক অ্যাট দ্য এন্ড। এবং সেই জন্য হঠাৎ করে যখন শেষে জানতে পারে যে ন্যারেটারটাই দোষী বা যে বর্ণনা করছিল সেই আসল দোষী, তখন রিডার্স একটা যেন শকড হয়ে বসে থাকে যে এটা হলো কি করে এবং আমি কিভাবে বিশ্বাস করে নিলাম ন্যারেটারকে। এইভাবে আমরা পুরো বিষয়টাকে দেখতে থাকি। তো এইটা হলো এই যে উপন্যাসটা রয়েছে তার ন্যারেটোলজি, হুইচ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফ্রম এক্সাম পার্সপেক্টিভ। পরীক্ষার দৃষ্টিকোণ থেকে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। থ্যাংক ইউ গাইজ।